এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক মানিকলাল শর্মা দাদাকে, শিলং সৎসঙ্গ বিহার, মেঘালয় থেকে। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। এখন জিনিসটা ঠাকুর কতক্ষণ বলাবেন জানি না মা। আগে দাদা লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমর কীর্তোৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি সুষ্টি বিধায়কম আচার্যং তবরং নৌমি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী পিতৃদেব, পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকে এই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞ লিঙ্কে আমার তৃতীয় দিন। আমার শর্মিষ্ঠা মায়ের দয়াতেই আমি কন্টিনিউ করতে পারছি, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পরমপিতা রাতুল চরণে তার সপারিপার্শ্বিক মঙ্গল কামনা করি, তিনি এমনিভাবেই ইষ্ট কাজ করে যান। আজকের ইষ্ট প্রসঙ্গে গতকাল আমার অত্যন্ত সুহৃদ দীপক বসাকদা অনুরোধ করেছিলেন আমার ছেলের একটি ঘটনা বলার জন্য। কালকে বলা হয়নি, তাই আজকে বলবো। তার আগে একটি ঠাকুরের ব্যাপারেই একটু কিছু কথা বলছি আমি। ঠাকুরকে ঠাকুর বলে প্রতিষ্ঠিত হতে অনেক সময় লেগেছিল। আমরা যে এই যে ইষ্টবৃত্তি করি, এই ইষ্টবৃত্তির প্রচলন কবে থেকে হয়েছে আমরা অনেকেই জানি না। পরম দয়াল 1938 সালে এই ইষ্টবৃত্তির প্রচলন বলতে গেলে একরকম জোর করেই প্রচলনটা, সেই প্রথা চালু করলেন, যার জন্য তিনি 1925-26 সাল থেকে চেষ্টা করে আসছিলেন, কিন্তু পরিস্থিতি পরিবেশের জন্য সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু 1938 সালে একরকম জোর করেই তিনি সেই প্রথা চালু করলেন। প্রথমেই বাধা আসলো এমন ব্যক্তির কাছ থেকে যিনি তার চরণাশ্রিত ছিলেন, তার ডাক্তারি জীবনের শিক্ষক, সম্ভবত শশীভূষণ মিত্র হবে নাম। তিনি বিরোধিতা করতে শুরু করলেন ইষ্টবৃত্তি। ঠাকুরকে এসে সরাসরি বললেন যে এই যে ইষ্টবৃত্তির প্রচলন তুমি করেছো, এটা কিন্তু কেউ করবে না। পয়সা দিয়ে আবার ইয়ে হয় নাকি, ধর্ম হয় নাকি, এরকম আবল তাবল তিনি ঠাকুরকে বলতে শুরু করেছেন। ঠাকুর তার দিকে তাকিয়ে একটাই কথা বললেন যে যখন পথ হারিয়ে প্রাণ সংশয় হয়ে গেছিল, তখন ল্যান্টার্নের আলো দেখিয়ে জঙ্গলটা পার করার সময় তখন তো ডেকেছিলে, আজকে ইষ্টবৃত্তি করাটাই জন্য বিরোধিতা করছেন। শশীভূষণ তা ঠিক বুঝে গেলেন, বুঝে কুচকে গেলেন। এবং তিনি বেশ কয়েক বছর আগের ঘটনা ছিল ওটা। একবার তিনি এক গ্রামে গেছেন রুগী দেখতে। তো রুগী, যে বাড়িতে রুগী দেখতে গেছেন সেই রুগীর অবস্থা খুব সিরিয়াস ছিল, ফিরতে অনেক রাত হয়ে গেছে। তো বেশ 2-3খানা গ্রাম পার হয়ে তারপর তার বাড়িতে আসতে হয়। অমাবস্যার রাত, জঙ্গলের ভিতর দিয়ে, এত রাত্রি, রাত 2:30-3টের সময় রওনা দিয়েছেন, বাড়ি যাবেন। ভয় লাগছে। কিছু দূর গিয়ে হঠাৎ দেখেন রাস্তা ভুলে গেছেন, কোন দিকে যাবেন ঠিক করতে পারছেন না, দিক নির্ণয় করতে পারছেন না। ওই মুহূর্তে একটি লোক ল্যান্টার্ন জ্বালিয়ে এসে তাকে বার করে একদম তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। সেই কথাটা শশীভূষণ বাবুর ওই মুহূর্তে মনে পড়েছে।
তাহলে ঠাকুরই তাকে ওই দুর্যোগ রাতে তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছে। তখন তিনি বললেন, না ঠিকই আছে, তাহলে আমি আজ থেকে আমিও ইষ্টপ্রীতি করব। সতীশ গোস্বামীদের নাম শুনেছেন, আমরা সবাই শুনেছি সতীশ গোস্বামী। তিনি কুলগুরু ছিলেন, তার 1000-এর উপরে তার শিষ্য ছিল। তো একটা সময়ে ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরকে জানতে পেরে তিনি ঠাকুরের চরণাশ্রিত হয়েছিলেন এবং তার শিষ্য সামন্ত সহ সবাইকে নিয়ে তিনি ঠাকুরের চরণে, ঠাকুরের সৎমন্ত্রে তিনি দীক্ষিত হয়েছিলেন। তারপর থেকে তিনি যেখানেই যান ঠাকুরের কীর্তন করেন, ঠাকুরের যাজন করেন, ঠাকুরের কথা বলেন লোককে। আর যেখানে যান তাকে দেখার জন্য কাতারে কাতারে লোক আসতে থাকে। এরকমই একবার কুষ্টিয়াতে রামকৃষ্ণ বিশ্বাসের বাড়িতে তিনি আছেন, সতীশ গোস্বামী দা। তো বেশ দূরের কয়েকটা গ্রাম থেকে 2-3 জন ভক্ত তাকে দেখতে আসছেন। কিন্তু ওই শশীভূষণ তার মতোই ওরাও রাস্তা ভুলে গেছেন, জঙ্গলের ভিতরে ভয় লাগছিল। রাত্রির বেলা এই জঙ্গল পেরোবেন কি করে, রাস্তা চিনতে পারছেন না। ঠিক ওই সময় এক লোক ল্যান্টন জ্বালিয়ে ওদেরকে এসে জিজ্ঞেস করছে, আপনারা কোথায় যাবেন? তো ওনারা বলছেন, আমরা রামকৃষ্ণ বিশ্বাসের বাড়িতে যাব কুষ্টিয়াতে, চলেন আমি নিয়ে যাব। বলে নিয়ে গিয়ে ঠিক বাড়ির সামনে ছেড়ে দিয়ে ওই লোকটা উধাও হয়ে গেছে। ওনারা যখন ভেতরে ঢুকেছেন, সতীশ গোস্বামী দার সামনে গেছেন, গিয়ে দেখছেন সতীশ গোস্বামী দা ঠাকুরের আসনের সামনে বসে কীর্তন করছেন, ঠাকুরের কথা বলছেন সবাইকে। তো ওদের নজর পড়েছে ঠাকুরের আসনে ঠাকুরের ফটোটা দেখে। ফটোটা দেখেই ওনারা তখন সতীশ গোস্বামী দাকে বলছেন যে আমরা এরকম পথ হারিয়ে ফেলেছিলাম, এই যে ফটোতে যিনি আছেন তিনি আমাদেরকে এখানে পৌঁছে দিয়ে গেছেন। তখন সবাই ভাবছে তাহলে ঠাকুর আসছেন। তো সবাই বেরিয়েছেন, চারদিকে খোঁজাখুঁজি করছেন ঠাকুর কি আসলেন, কিন্তু ঠাকুর তো অদৃশ্য হয়ে গেছে। যাই হোক, আমি এখন আমার দীপকদার অনুরোধে সেই কাহিনী বলবো আপনাদেরকে। সালটা ছিল খুব সম্ভবত 1997 বা 98 সাল হবে। আমার ছেলে কুশলের বয়স তখন 6 বা 7 হবে। ওর 1992 সালে জন্ম। হ্যাঁ, 6-7 এরকমই হবে। তো আমরা দেওঘরে গেছি। তখনকার করে যখন যেতাম, প্রথম আমি রিটার্ন টিকিট কেটেই যেতাম। কালেক্রমে দেখলাম যে প্রায়ই আমাকে টিকিট ক্যান্সেল করতে হতো, কারণ পুজোবোধ দাদা আটকে দিতেন, আজকে যাওয়া হবে না, কালকে যাবে, পরশু যাবে, এরকম করে করে প্রায় সপ্তাহখানেক আটকে দিতেন। তারপরে আমাকে আসতে হতো। তারপর থেকে আর আমি টিকিট কেটে, রিটার্ন টিকিটটা কেটে যেতাম না। তো সেবারে দেওঘরে গেছি, ফেরার অনুমতি যখন নিতে গেছি পুজোবোধ দাদার ওখানে, পুজোবোধ দাদা বললেন, কোথায় যাবে? তাহলে আজকে শিলং যাব। শিলং পরে যাবে, আমরা সোমবার দিন যাচ্ছি কলকাতা, আমাদের সঙ্গে আগে কলকাতা চলো, তারপর দেখা যাবে কোথায় যাবে। তো পূজনীয় সিপাহীরা আমাদের টিকিটও কাটলেন, একসঙ্গেই আসলাম কলকাতায়। ঠাকুর পরিবার 67 যতীন্দ্রমোহন এভিনিউতে ষোড়শী ভবনে উঠলেন, আর আমরা তখন 68-এ থাকতাম। আর খেতাম এসে, সারাদিন ওখানে ষোড়শী ভবনে থাকতাম, খাওয়া দাওয়া এখানেই করতাম, রাত্রিরেও খাওয়া দাওয়া করে শুধু 68-এ গিয়ে ঘুমাতাম। তো একদিন সকালবেলা কৃষ্ণনগর থেকে জ্যোতিদা এসছেন, শ্যামনগর কাউগাছি মন্দিরের জয়প্রকাশ আগরওয়ালদা আছেন, ভাস্কর চক্রবর্তীটা আছেন, বর্তমান আচার্যদেব আছেন সামনে এখানে বসা, আমরাও বসা আছি, আমার ছেলেও আছে। আমার ছেলে যখন থেকে ও হাঁটতে শিখেছে তখন থেকে দেওঘরে গেলে ও প্যান্ট শার্ট পরতো না। ওকে আমার ধুতি কেটে 4খানা ধুতি বানিয়ে দিতে হতো। ও ধুতি, পাঞ্জাবি, ঋত্বিকদের জুতো, ঋত্বিকের ব্যাগ এসব ছাড়া ও চলতো না।
তো আমার ছেলেও বসে আছে ওখানে। তখন ওই সময়ে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 10-15টা বিগ্রহের সেট ঠাকুর বড়মা বর্দার কৃষ্ণনগরে অর্ডার দেওয়া ছিল। তো দাদা বর্তমান আচার্যদেরকে বলছেন যে সোমবারে ছোট শর্মাকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দেয় কৃষ্ণনগর, ওই বিগ্রহগুলো দেখে আসে। দেখুন আচার্যদেব তিনি দ্রষ্টা পুরুষ, আর কখন কাকে দিয়ে কি কাজ করান সেটা বলা অসম্ভব। আর তিনি করেনও, কাকে দিয়ে কি কাজ করাবেন তিনিই জানেন, কাজ ঠিকই হয়ে যায়। এরকম অনেক ঘটনা আমি দেখেছি। একজন অশিক্ষিত শুধু নাম লিখতে জানেন এরকম ঋত্বিককে দিয়ে একজন বিচারপতিকে দীক্ষা দেওয়ালেন দেওঘরে, সেই ঘটনায় পরে আসছি। তো বলছেন যে সোমবার দিন ছোট শর্মাকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিলে হয় কৃষ্ণনগরে, ওই বিগ্রহগুলো তৈরি হচ্ছে ওগুলো একটু দেখে আসবে। তো ওখানে ভাস্করদা এরা মুচকি মুচকি হাসছে, ভাবছে যে দাদা ঠাট্টা করছেন, এত ছোট ছেলে আবার কি বিগ্রহ দেখে, ভাবছে দাদা ঠাট্টা করছে। বলে চলে দাদা কৃষ্ণনগরের জ্যোতিদাকে বলছেন, জ্যোতিদা সোমবার দিন আমার ছোট শর্মা ওর বাবার সঙ্গে যাবে, আপনার ওখানে যাবে, আপনি স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবেন, ওদেরকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ওদেরকে একটু গৌতম পালের কারখানাতে নিয়ে যাবেন, ওরা বিগ্রহ ছোট শর্মার বিগ্রহগুলো দেখে আসবে। হয়ে গেল কথা ফাইনাল। পরবর্তী সোমবার দিন আমরা সকালে কৃষ্ণনগর লোকাল ট্রেনে রওনা দিয়েছি, আমি আমার ছেলে। কৃষ্ণনগর ট্রেন স্টেশনে যখন পৌঁছেছি তখন দেখলাম ওখানে গাড়ি নিয়ে জ্যোতিদা দাঁড়িয়ে আছেন। জ্যোতিদা আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে গেলেন, আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমরা যখন গৌতম পালের কারখানাতে গেলাম, ওখানে গিয়ে গৌতম পালকে পেলাম না। গৌতম পাল তখন আমেরিকায় চলে গেছিলেন কোনো কাজে, তার বাবা কার্তিক পালদা আছেন। তো জ্যোতিদা ওনাকে বললেন, কার্তিক পালদাকে, যে এরকম পূজ্যপাদ দাদা আমার ছেলেকে দেখিয়ে বললেন ওকে পাঠিয়েছেন বিগ্রহগুলো দেখার জন্য, আপনি একটু বিগ্রহগুলো দেখার ব্যবস্থা করে দিন, ও দেখে যেতে বলছেন দাদা। তো কার্তিক পালদা বলছেন, বরদাদা যখন এই শিশুকে পাঠিয়েছেন বিগ্রহ পরিদর্শনের জন্য, নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ না থাকলে এরকম একটা ছোট্ট বাচ্চা শিশুকে পাঠাতেন না। চলুন আমি দেখিয়ে দিচ্ছি বলে আমাদেরকে একটা জলাশয়ের মধ্যে নিয়ে গেলেন, রিজার্ভায়ারের মতো বিশাল বড় সুইমিং পুলের মতো একটা জায়গা। ওখানে সারি সারি করে বিগ্রহগুলো জলে ডুবানো আছে। ওখানে 6 মাস ওই মূর্তিগুলো জলের নিচে ছিল, তখন 6 মাস পরে তুলে তারপর ফিনিশিং করে ডেলিভারি দেওয়া হতো। তো সেই মূর্তি আমার ছেলেকে একটা একটা করে পেয়ার উঠাচ্ছেন উপরে, 3-3টা ঠাকুর বড়মা বর্দার মূর্তি, আর ও দেখছে। আর ও এত ছোট কিউট লাগছে যে ও একদম মনোযোগ দিয়ে দেখছে বিগ্রহগুলো, দেখছে, কিছু বলছে না। 2-3-4টা সেট ওঠানোর পরে একটা সেট যখন উঠালেন তখন ও আমাকে বলছে দেখে, বাবা সিটি বর্দার বা হাতটা না দেখো একটু ছোট লাগছে না তোমার কাছে? আমি দেখে বললাম, হ্যাঁ তো ঠিকই তো, একটা হাত নর্মাল কিন্তু একটা হাত দেখা যাচ্ছে ছোট, বা হাত। আমি তখন কার্তিক পালদাকে বললাম যে দেখুন আমার ছেলে এরকম এরকম বলছে, আপনি দেখুন তো ব্যাপারটা কি। উনি দেখে বললেন, হ্যাঁ তো এটা তো আমরা খেয়াল করিনি, এখন বুঝতে পারছি পূজ্যপাদ দাদা কেন এই বাচ্চা ছেলেকে পাঠিয়েছেন। তো তিনি দ্রষ্টা পুরুষ, তিনি জানতেন যে এখানে একটা ডিফেক্ট হয়েছে, এটাকে শুধরানোর দরকার। যদি না হতো তাহলে ওই সময়ে 11th আওয়ারে যখন বিগ্রহগুলো ডেলিভারি হয়ে যেত,
যে কেন্দ্র মন্দিরেই যেত সেই বিগ্রহগুলো, সেখানে বিগ্রহ উদ্বোধন হতো না, একটা বাধার সৃষ্টি হয়ে যেত। তিনি জানেন কোথায় কি হয় না হয় সবকিছু। আমি কালকেও বলেছি, তিনি এক সময় বলেছিলেন 1000 মাইল দূরে কোথায় কি হচ্ছে তিনি বলতে পারেন। আরেকটি ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নামের গুণে গহন বনে শুকনা কাস্তে ফল ধরে, অন্ধ দেখে আতুর নাচে বোবায় হরি বল বলে। এটা একদম প্রমাণিত। একবার পূজনীয় বড় বৌদি অসুস্থ ছিলেন, তো ডাক্তারের পরামর্শে তাকে স্থান পরিবর্তন করতে হয়েছিল। সেই সময় পূজ্যব্রত দাদা পূজনীয় বড় বৌদিকে শিলংয়ে পাঠিয়েছিলেন। পূজনীয় সিপাহীরা এসেছিলেন পূজনীয় বড় বৌদিকে নিয়ে। পূজনীয় বড় বৌদি বন্ধ করে থাকতেন, দরজা খোলা হতো না, দর্শন প্রণাম হতো না। আর রোজ সকালবেলা পূজনীয় সিপাহীরা গাড়ি নিয়ে বেরোতেন, শিলংয়ের আনাচে কানাচে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেন। সন্ধ্যেবেলা মাকে এসে গল্পগুলো বলতেন, মাকে আনন্দ দেওয়ার জন্য। প্রায় দিনই আমি তার সঙ্গী হতাম। কোনো কোনো দিন অন্য কাউকে নিয়ে যেতেন, কিন্তু বেশিরভাগ দিনই আমাকে নিয়ে যেতেন। সেদিনও বেরিয়েছি শিলং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সুমের বলে একটা জায়গা আছে এখানে। শিলংয়ের চারপাশে তো এমনিতেই জঙ্গল সব, ওখানে একটু গভীর জঙ্গল আর বিশাল এলাকা। তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে বাদিকে পাহাড়ের একদম চূড়াতে একটি বাংলো টাইপের দেখে পূজনীয় সিপাহীরা আমাকে জিজ্ঞেস করলেন, মানিকদা ওটা কি? তো ওটা ছিল আমাদের রাজ্য বিদ্যুৎ পরিষদের একটা গেস্ট হাউস। আর সেই গেস্ট হাউসটা কিরকম আপনাদেরকে একটু বিবরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এইচ টাইপের ছিল সেই ইয়েটা। চার দুদিকে দুখানা দুখানা করে 4খানা ঘর, মধ্যিখানে টানা বারান্দা, বারান্দার পেছন দিকে ঠিক পেছনেই ডাইনিং হল, তার পেছনে কিচেন, আর বিশাল বড় লন। তো সিপাহীরা, আমি যখন বললাম যে ওটা রাজ্য বিদ্যুৎ পরিষদের একটা গেস্ট হাউস, তখন উনি বললেন যে ওখানে গিয়ে দেখে আসা যায় না। আমি বললাম আজকে যাওয়া যায়। তো ওখানে এই পাহাড়ের গা ঘেঁষে 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 আমি উপরে উঠেছি। আমরা ঠিক ওই গেস্ট হাউসের গেটের সামনে দাঁড়িয়ে, গেটটা বন্ধ ছিল, চৌকিদার নেপালি চৌকিদার ছিল। তো পূজনীয় সিপাহীরা বলছেন এত কষ্ট করে উপরে উঠলাম, একটু ভিতরে গিয়ে দেখা যাবে না? তো আমি গাড়ি থেকে নেমে চৌকিদারকে গিয়ে বললাম এরকম যে, ভাই তোর এই গেস্ট হাউসটা খুব ভালো লেগেছে আমাদের, তো একটু ভেতরে ঢুকতে দিবে, আমরা একটু দেখে চলে যাব। चौकीदार बोलते ना बाबू, इधर में तो परमिशन नहीं है अंदर जाने का, इधर में मिनिस्टर भी अलाउ नहीं है, इधर में जितना फॉरेन का इंजीनियर लोग है वो लोग आने से ठेकता है। তখন আমি ওকে বললাম, তুই ভগবান দেখেছিস? ইয়া কাহা ভগবান বলেগা? বলে ওই দেখ গাড়িতে বসে আছেন সেই ভগবান, তোর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন আর তোর বাড়িটা দেখতে চাইছেন, তুই দেখতে দিবি না? জানি না কি হলো, মন্ত্রমুগ্ধের মতো গেটটা খুলে দিল। আমরা গাড়ি নিয়ে ভেতরে ঢুকলাম। সিপাহীরা দেখে এত খুশি হলেন, মানে ভীষণ খুশি হয়েছেন। আর বারবার বলছেন, চারদিকে ঘুরে ঘুরে দেখছেন আর আমাকে বলছেন, মানিকদা এখানে মাকে নিয়ে একদিন পিকনিক করা যায় না? আমি বললাম আজকে আপনি বললেই হয়। তিনি বললেন তাহলে ব্যবস্থা করেন, আপনি রাজ্য বিদ্যুৎ পরিষদের অফিস থেকে রিটেন অর্ডার নিয়ে আসবেন, মুখে বললে কিন্তু হবে না, লিখিত পারমিশন নিয়ে আসবেন, আর একদিন এখানে পিকনিক হবে। আমরা আজকে হবে। ফিরে এলাম আমরা মন্দিরে। সন্ধ্যেবেলা পূজনীয় সিপাহীরা পূজনীয় বড় বৌদিকে বলছেন ঘটনাটা, যে মা জানো এরকম একটা গেস্ট হাউস দেখে এসেছি, এত ভালো লেগেছে আমার, তোমাকে নিয়ে একদিন ভাবছি পিকনিক করবো, আমি মানিকদাকে বলেছি পারমিশন নিয়ে এসেছে। বড় বৌদিও শুনে খুব খুশি হলেন।
বললেন খুব ভালোই হবে, আমার ঘরের ভিতরে থাকতে থাকতে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, একটুখানি খোলা হাওয়ায় ঘুরে আসবো, আমার ভালোই লাগবে। তো আমাকে পরের দিন সিপাহীরা বললেন যে আপনি যান, গিয়ে অনুমতি নিয়ে আসেন। আমি পরের দিন গেছি রাজ্য বিদ্যুৎ পরিষদের অফিসে, গিয়ে ওখান থেকে পারমিশন ওরা দিয়েছে এর পরের রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। ওখানেও আরেক ঘটনা হয়েছিল, এরা গেস্ট হাউসটা কাউকে দেয় না, পাবলিককে তো দূরের কথা, কোনো মিনিস্টারই এলাও না, সেখানে আমাকে দিয়ে দিয়েছে। আমি শুধু বলেছিলাম যে আমাদের আচার্যদেবের পরিবার এসছেন, আমার গুরুদেব এসছেন, তিনি ওখানে পিকনিক করতে চাইছেন, তাই অনুরোধ করেছিলাম, ওরা দিয়ে দিল। ওখানে অনেক ঘটনা হয়েছিল, এগুলো বলতে অনেক সময় লাগবে, তাই শর্টকাটে বলছি। যাই হোক, পারমিশন তো নিয়ে এসছি। পুজিনি সিপাহীরা আমাকে শনিবার দিন সকালবেলা আমাকে বললেন আপনি আপনার গাড়ি নিয়ে চলে যান, 3-4টে ছেলেকে নিয়ে যান, আর পরিষ্কার করার কিছু জিনিসপত্র নিয়ে যান, যেমন ব্লিচিং পাউডার, ব্রাশ, ফিনাইল টিনাইল এসব, কারণ ওখানে কিচেনটা পরিষ্কার করতে হবে। আর খাওয়ার কিছু ব্যবস্থা করবেন ওখানে, রাত্রির বেলা ছেলেগুলো খেতে হবে তো। আগে আমি কড়াই আর ওভেন গাড়িতে তুলে নিয়েছি, আর কিছু চাউমিন নিয়েছি, রাত্রিরে চাউমিন বানিয়ে সবাইকে খাইয়ে দেবো। তো ঠিক যথারীতি আমি গেছি। তো যেটা আসল কথা সেটা বলা হয়নি, যেদিন আমরা পূজনীয় সিপাহীরা আমি ওই বাগলোয় গেছি, সেখানে দেখলাম একটা বিশাল বড় কাঁঠাল গাছ, আর সেই কাঁঠাল গাছ এঁচড়ে ভরে আছে একদম। আমার দেখে খুব লোভ লাগছিল। তো সিপাহীরা বলছেন মানিকদা, ওই দিন পিকনিকের দিন এখান থেকে এঁচড় নিয়ে এঁচড়ের ডালনা করা যাবে। আল্লাহ আগে হবে। তো যাই হোক, সেদিন আমি ওই রাত্রির বেলা পৌঁছেছি ওখানে সন্ধ্যে 7টা 7:30 নাগাদ গাড়ি নিয়ে, কয়েকটা ছেলেকে নিয়ে পরিষ্কার করার জিনিসপত্র সব নিয়ে, ঝাড়পাট নিয়ে, বা আস্তে আস্তে সব ব্লিচিং পাউডার সব নিয়ে গেছি। ওখানে গিয়ে ছেলেরা কাজকর্ম করছে, এদিকে আমি চাউমিন বানিয়ে সবাইকে খাওয়ালাম। সঙ্গে এই গেস্ট হাউসের যে স্টাফ ছিল, 15-20টা স্টাফ ছিল, ওদেরকেও খাওয়ালাম। এবং আমার ছেলেরা এবং আমি সবাই মিলে ওদেরকে যাজন করা হলো। রাত্রিরেই ওদেরকে দীক্ষার ব্যবস্থা করলাম, সবকটাকে দীক্ষা দেওয়ালাম। আর ওদেরকে বললাম যে তোদের কত ভাগ্য, তোরা আজকে দীক্ষা নিয়েই কালকে সকালবেলা তোদের গুরুর দর্শন করবি। ওরাও খুব খুশি। আর ওই চৌকিদারকে বললাম, ভাই কালকে যদি আমি তোর গাছ থেকে কটা এঁচড় পেড়ে রান্না করি অসুবিধা হবে? বলে নেই বাবু, আমরা গুরু का भोग में लगेगा, हमरा तो भाग है, अच्छाই है। ঠিক আছে। পরদিন সকালবেলা 8:30টার সময় পূজনীয় সিপাহীরা, পূজনীয় বড় বৌদি, আর প্রায় 300-350 মতো আমাদের গুরু ভাইরা, সহকর্মীরা, সবাই পরিবার পরিজন সবাইকে নিয়ে ওই গেস্ট হাউসে পৌঁছেছেন। সেদিন খিচুড়ি রান্না হয়েছিল, পাঁপড় ভাজা হয়েছিল, টমেটোর চাটনি, আর সেই এঁচড়ের ডালনা হয়েছিল। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা যে কিভাবে পেরিয়ে গেল, পূজনীয় বড় বৌদি তো আসতেই চাইছেন না। আসার সময় বলছেন, জানিস ভাই, আমার না যেতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে এখানে থেকে যাই। কারণ ওই যে 4খানা রুম, বিশাল বিশাল রুম, আর এত সুন্দরভাবে সাজানো গোছানো যে পূজনীয় বড় বৌদির ভীষণ পছন্দ হয়েছিল। যাই হোক, চলে আসছি আমরা। তার ঠিক 1 মাস 38 যেতে 30 দিনের দিন পুজোপত দাদা এলেন দেওঘর থেকে। তো দাদা আসার পর সন্ধ্যেবেলা দাদা নাটমণ্ডপে বসে আছেন, পূজনীয় বড় বৌদি আছেন, পূজনীয় সিপাহীরা আছেন। তো এই 30 দিনের সব ঘটনাগুলো প্রতিদিনের বিবরণ দিচ্ছেন পূজনীয় বড় বৌদি, পূজনীয় সিপাহীরা দুজনে মিলে। যখনই ওই পিকনিকের কথা, পিকনিকের প্রসঙ্গ উঠলো, পূজ্যপদ দাদা বলছেন, তোমরা আনন্দ করলে আমাকে নিয়ে আরেকদিন পিকনিক করা যায় না? পূজনীয় সিপাহীরা আমাকে দাদার সামনে, পুজো দাদার সামনে বললে, কি মালিক, আরেকদিন ব্যবস্থা করতে পারবেন? তাহলে আগে আপনি বললেই হবে। বলে তাহলে আপনি কাজ করেন, এই সামনের রোববারে আবার একটা পারমিশনের ব্যবস্থা করুন। ঠিক আগের মতোই যথারীতি আমরা সব ব্যবস্থা করে ওখানে পৌঁছেছি। তো ওই যে টানা বারান্দা ছিল, ওখানে চৌকি পেতে দাদার বসার জায়গা করে দিয়েছেন, নিচে শতরঞ্জি পেতে সবাই নিচে বসেছেন।
বর্তমান আচার্যদেব, পূজনীয় সিপাহীরা, বিঙ্কিদা সবাই আছেন। আমি রান্নাঘরে। তো পুজোবাজার দাদা সিপাহীটাকে জিজ্ঞেস করছেন আজকের মেনু কি রে? তো সিপাহীটা বলছেন আজকে খিচুড়ি হবে, পাঁপড় ভাজা আর মিক্স সবজি হবে। এদিকে কি হয়েছে ঘটনাটা, এই যে 1 মাসে ওই কাঁঠাল গাছে যে এঁচড় ছিল ওগুলো ম্যাচিওর হয়ে পেকে কাঁঠাল হয়ে গেছে। তো চৌকিদার ওগুলো সব স্টাফেদের মধ্যে বেঁচে দিয়েছে। কাঁঠাল গাছটা ফাঁকা একদম, যার জন্য কাঁঠালের আইটেমটা আর হলো না। এবার তো দাদা জিজ্ঞেস করছেন যখন মেনু কি রে, তখন সিপাহীরা আমাকে খবর দিয়ে নিয়ে আসলেন। আমি আসলাম, আমাকে জিজ্ঞেস করলেন দাদা কি রান্না করতে আছে। আমি বললাম যে আগে খিচুড়ি, মিক্স সবজি আর পাঁপড় ভাজা এই হবে। বললেন কেন এসব হবে না? আমরা আগে গাছটাতে, যে গাছটাতে এসব ছিল সেই গাছটা ফাঁকা হয়ে গেছে, কাঁঠাল হয়ে গেছিল, পেকে গেছিল, ও ওরা তাদের স্টাফেদের মধ্যে বেঁচে দিয়েছে। দাদা পদ্মাসনে বসা ছিলেন, উরুতে এমন জোরে একটা করাঘাত করে বললেন নেই মানে আলবত আছে। এই আলবত আছে বলার সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত যে ছেলে ছোকরারা ছিল সবাই বাদরের মতো গিয়ে ওই গাছটাতে ঝাঁপিয়ে পড়েছে। প্রায় 40-50টা ছেলে ওই গাছ, বিশাল বড় গাছ, সে গাছের প্রত্যেকটি ডাল মানে খুঁজতে শুরু করেছে। ততক্ষণে ওখানকার স্থানীয় গুরুভাইরা এঁচড় আনতে চলে গেছেন নিজেদের বাড়ি থেকে। পরে এঁচড় এসেছিল, এঁচড়ের ডালনাই হয়েছিল, কিন্তু ওই গাছে তো এঁচড় নেই। সব ছেলে ছোকরা গুলো সব গাছ তছনছ করতে শুরু করেছে। হঠাৎ মগডাল থেকে 2টি ছেলে বলছে কাকু দুখানা পাওয়া গেছে। আমরা বলিস কি রে, দুখানা কোত্থেকে পাবি? দুখানা, ও তো গাছ ফাঁকা ছিল। বলে 2টো এঁচড় পাওয়া গেছে। আমরা তাহলে নিচে ফেল। ও নিচে যখন ফেললো, নিচে তো বিশাল বিশাল পাথর, ওই পাথরের উপরে পড়ে একটা ফেটে গিয়েছিল, আর একটা আমি লুকে নিয়েছিলাম, সেটা এনে দাদাকে দেখালাম। আর সবাই আশ্চর্য হয়ে গেছে, যে গাছটা ফাঁকা গাছ, সে গাছে কাঁঠাল এঁচড় এলো কি করে। সেই এঁচড় দাদা বললেন তোমার গাড়িতে রেখে দাও, আমি যখন চাইবো তখন দেবে। দাদা গুয়াহাটি যেদিন গেলেন সেদিন গিয়েই আমাকে বললেন এই আমার এঁচড় কোথায়। আমি নিয়ে এলাম এঁচড়। নিয়ে আনার পরে দাদা বললেন ওটা পুরোহিতকে দাও, বলো আজকে ঠাকুর বুকে দেবে এটা। সেই যে গাছে কিছু এঁচড় নেই সেই গাছে এঁচড় এলো কোত্থেকে? তাহলে কথাটা তাই রইল, নামের গুণে গহন বনে শুকনা কাস্তে ফল ধরে। যে গাছে ফল নেই সে গাছেও ফল আসে। যাই হোক, আমার মনে হয় সময় হয়ে গেছে। শর্মিষ্ঠামা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ কথা শুনলাম আজকে। প্রথমেই আপনি ইষ্টভীতির কথা বললেন যে 1938 সালে ইষ্টভীতি প্রথম চালু হয় এবং শশী ভূষণদা তিনি যে বিরোধিতা করেছিলেন তার কথা দিয়ে আরম্ভ করেছিলেন, এবং তাকেও যে ঠাকুর কি করে রক্ষা করেছিলেন তাও আমরা প্রত্যেকে শ্রবণ করলাম। তারপরে শিশি দাদা যে দ্রষ্টা পুরুষ, তার দয়ায় কি হয়, তার ইচ্ছায় যে সব হয়, আসলে তিনি তো রেত শরীরে সর্বত্র বিরাজমান, শিশি ঠাকুর পরিবারের মধ্যে বিরাজমান। তার কথা আমরা প্রত্যেকে শুনে আপ্লুত অভিভূত। দাদা, পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি যে আমাদের এই অসাধারণ তথ্যগুলো দিচ্ছেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হচ্ছে। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, পরম পিতার কোলে থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙানাথের চরণে। জয় গুরু দাদা। দাদা, আগামীকাল রাত্রেবেলাও ইষ্ট